অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বললেন, কেটে গেছে সব ধোঁয়াশা। আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। যে তাকে অবশ্যই আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। তার তো বিচার অবশ্যই হবে, সে কিছু জানে না তা না। বিদেশ নয়, চুপ্পুকে কারাগারে দেখতে চায় মানুষ। রাষ্ট্রপতি নির্বাচনে অতীত থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বিএনপির অতীতের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন। সরকারের ঘাট থেকে নামলো ফ্যাসিস্টের দোসর, বলছে জামায়াত। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে বিচারের মুখোমুখি করার দাবি এনসিপির। অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বন্যা দুর্গতদের সহায়তায় গাইলেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। আতিফ আসলামের সুরের জাদুতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে নগরবাসী। বাচ্চারা সকালে নাস্তাই দিতে পারিনি এখনো, তাহলে দুপুরের খাবার কখন দেবো? আমরা এলাকাবাসী যারা আছে মোটামুটি আমরা এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, কিন্তু বিল তো আমাদের কাছ থেকে মাপ নাই। আন্দোলনের মুখে অবশেষে সুর নরম করল মোদী সরকার। চাইল একদিন সময়। ক্ষোভে উত্তাল ভারতের 30 শহর। শুভেচ্ছা দেশে প্রবাসে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। দেখছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। রাজনৈতিক বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সংবিধানের 54 ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করবেন শুক্রবার। দিনভর এমন আলোচনায় মুখর ছিল রাজনৈতিক অঙ্গন। অবশেষে বিকেলে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। শরীর অটোনমিক নিউরোপ্যাথি শনাক্ত হয়েছে উল্লেখ করে মাঝে মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন বলেও জানান পদত্যাগপত্রে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে সাংবিধানিক সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন এই পদত্যাগপত্রে। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকারই পালন করবেন রাষ্ট্রপতির দায়িত্ব। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এর মধ্যে জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনে দেয়া হয়েছে ভিভিআইপি নিরাপত্তা। 2028 এপ্রিল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির মেয়াদকাল থাকলেও 2 বছর আগেই তিনি
পদত্যাগ করেন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও অনেকে এটিকে একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। এখন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একই সাথে গ্রহণযোগ্য এবং দক্ষ কাউকে নির্বাচিত করা রাষ্ট্রপতি হিসেবে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ সহ ফ্যাসিবাদের সহযোগিতার অভিযোগে একাধিকবার গণমাধ্যমে শিরোনাম হন সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। সবশেষ চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকটা চমক দিয়েই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির পদে থেকে তার নতজানু মানসিকতা এবং আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীর মাত্রাতিরিক্ত আনুগত্য তাকে সমালোচনার মুখে দাঁড় করায়। ২৪-এর উত্তাল গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন হয়। ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা, কিন্তু সাংবিধানিক শূন্যতার দোহাই দিয়ে সেই দাবিকে অগ্রাহ্য করে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সময় বঙ্গভবনে বসেই সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তার বক্তব্য শপথ ভঙ্গের শামিল বলে অভিযোগ উঠলেও কর্ণপাত করেনি সরকার। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তার চলে যাওয়ার কথা ছিল ৫ই আগস্ট জুলাই বিপ্লবের পরপরই, এবং জুলাই আন্দোলন সংগ্রামে যে হতাহত, যে খুন, যে অন্যায় অবিচার হয়েছে তার সারথি তিনিও একজন। পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেনি বলে তার করা মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। সবশেষ চিকিৎসার নামে তার লন্ডন সফর নিয়ে সরব হয় সমালোচকরা। চলতি বছর ৯ মে ওই সফরে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে তাকে দেখা যায় লন্ডনের বিলাসবহুল শপিং মলে কেনাকাটা করতে। মূল্যস্ফীতির চাপে জনজীবনে যখন নাভিশ্বাস, তখন দেশের রাষ্ট্রপতি সরকারি অর্থের এই যথেচ্ছা ব্যবহার তার দায়িত্বশীলতা এবং সত্যিকারের অসুস্থতা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে জনমনে। শুধু বিলাসী কেনাকাটা নয়, ওই সময় লন্ডন থেকেই ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের অভিযোগ ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে। অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়ার পরই রাষ্ট্রপতির পদত্যাগ হয়ে ওঠে টক অব দ্য কান্ট্রি। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পেশ করেন রাষ্ট্রপতি। এ সময় শারীরিক একাধিক সমস্যার কথা উল্লেখ করে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড এবং এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় কতজনকে সাধারণ ক্ষমা করেছেন তারা কারা, এগুলো উদ্ঘাটনের জন্য হলেও তাকে গ্রেপ্তার করা উচিত, তাকে বিচারের মুখোমুখি করা উচিত। সংবিধানের ৫০ অনুচ্ছেদের আলোকে স্পিকার ওই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক রীতি অনুযায়ী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যরা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি? স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশ জুড়ে চলছে সেই আলোচনা। এরই মাঝে বিএনপির বেশ কয়েকজন বর্ষিয়া নেতাকে সেই তালিকায় এগিয়ে রাখছেন কেউ কেউ। বঙ্গভবনের স্থায়ী বাসিন্দা কে হচ্ছেন তা নিয়ে সরগরম এখন রাজনীতির মাঠ। আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির কিছু সিনিয়র নেতার নাম। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডে এখন ঘুরে ফিরে আসছে কিছু জ্যেষ্ঠ নেতার নাম। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান রয়েছেন এই তালিকায়। সবচেয়ে বেশি আলোচনায় বিএনপির মহাসচিব ও স্থায়ী সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নাম। তবে রাষ্ট্রপতি নিয়ে দলীয় ফোরামে কি আলোচনা হচ্ছে তা নিয়ে আনুষ্ঠানিক মুখ খোলেননি কেউ। এ বিষয়ে স্টার নিউজ স্থায়ী কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা জানান, অভিজ্ঞ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রপতি নিয়োগ হবে। তবে সুনির্দিষ্ট কোনো নাম নিয়ে মন্তব্য করতে চাননি কোনো নেতা। সবার বক্তব্য একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন সেই সিদ্ধান্তেই ভরসা রাখবেন সবাই। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপিকে অতীতের ভুল থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো দলের আজ্ঞাবহ দাস নয়, সত্যিকারের অর্থে রাষ্ট্রের দুর্দিনে যিনি বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন, এমন বিচক্ষণ ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন দেখতে চান তারা।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশ থেকে বিদায় হল ফ্যাসিবাদী কাঠামোর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত শেষ ব্যক্তিটি। ৩ বছর ৩ মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনে একাধিক বিতর্কের জন্ম দিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার আমলেই ঘটেছে জুলাই গণহত্যা, আবার ক্ষমতার পালাবদলের সাথে সাথেই বদলেছেন নিজের রং। তার মতো বর্ণচোরা কেউ যেন সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন না হয়, সেই প্রত্যাশা এই দুই বিশ্লেষকের। দীর্ঘদিন রাজনীতি করেছেন, যিনি দীর্ঘদিন মানুষের সুখ দুঃখের সাথে ছিলেন, যাকে আমরা শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, যে সাধারণ মানুষের জন্য কাজ করবে, সাধারণ মানুষের পক্ষে কথা বলবে। তাদের সামনে আছেন দৃঢ়চেতা আব্দুর রহমান বিশ্বাসের মতো রাষ্ট্রপতি। আমরা প্রত্যাশা করতে পারি যে বিএনপির অতীতের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিতদের দ্বারা সবথেকে বেশি ধোঁকা খেয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তার থেকে শুরু করে বদরুদ্দোজা চৌধুরী, অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন ছিল খোদ বিএনপির ভেতরেই। সবশেষ শাহাবুদ্দিনের পদত্যাগের পর আগামীর জন্য বিগত অভিজ্ঞতা কাজে লাগাবার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। এই বিএনপি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরী, বিএনপি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, তারা বিএনপির প্রতি যে অত্যাচারটা হচ্ছে, অত্যাচারটা থেকে নিজেদের বিএনপিকে রক্ষা করতে পারেন নাই। বি চৌধুরী তো বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় তাকে কলুষিত করার চেষ্টা করেছিলেন। তার মতে এই ক্ষেত্রে ভুল করলে আরো বড় মাশুল গুনতে হবে দেশের মানুষকে। পদে বসে, রাষ্ট্রপতি পদে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আরেকবার কর্তৃত্ববাদ ফেসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবেন, অথবা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে সুযোগ সুবিধা দিয়ে নিজের ব্যক্তিত্ব বা নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন, এই ধরনের রাষ্ট্রপতি আমরা চাই না। একদম ক্লিন ইমেজের, একদম পরিচ্ছন্ন মানুষ, যিনি সৎ, মানুষের কাছে গ্রহণযোগ্য, এই ধরনের একজন রাষ্ট্রপতি নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা না গেলে ভবিষ্যতের জন্য আরো বড় ক্ষতির আশঙ্কা থাকবে দেশ ও জনগণের জন্য। আইনের চোখে সমানভাবে দেখা, এইরকম একটা রাষ্ট্রপতি আমি চাই। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগের রেখে যাওয়া রাষ্ট্রপতির পদত্যাগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের ভাষ্য, জুলাই গণহত্যার দায় তার উপর বর্তায়, তাই বিদেশে যেন যেতে না পারেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে সেই আলোচনার সমাপ্তি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ নেতা ও শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। কারো কারো দাবি, জুলাই গণহত্যার দায় শেখ হাসিনার হলেও সেটার দায় তৎকালীন রাষ্ট্রপতিরও। তার ফাঁসি হওয়া উচিত। আর মনে করেন ছাত্র আন্দোলনের ছাত্রকে মারার দিয়েছে, অর্ডার দিছে। এতদিন তো রয়েছে, আমরা তো বেজার। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরুর পর থেকে আলোচনায় চিকিৎসার জন্য স্ত্রীসহ দেশ ছাড়তে পারেন তিনি। সাধারণ মানুষের দাবি, তাকে দেশের বাইরে পাঠানো হবে পালাতে দেয়ার শামিল। চিকিৎসার জন্য লন্ডনে পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে শেখ হাসিনার কাছে সে উপস্থিত হবে, এটাই তার মূল উদ্দেশ্য। এখন বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটাই কাজ যে তাকে অবশ্যই আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। তার তো বিচার অবশ্যই হবে। সে কিছু জানে না তা না, সে নিরপেক্ষ কিন্তু না। ৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর অবশেষে পদত্যাগ করেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও ২৪শে জুলাই আন্দোলনে নীরব থাকা এবং শেখ হাসিনার সহযোগীর অভিযোগে অভিযুক্ত এই সদ্য সাবেক রাষ্ট্রপতির বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন সাধারণ মানুষ। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দেরিতে হলেও রাষ্ট্রের ঘাট থেকে ফ্যাসিবাদের দোসর নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এদিকে শাহাবুদ্দিন চুপ্পুকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। চুপ্পুকে সেফ এক্সিট দেওয়া হলে জনরোষ তৈরি হবে বলেও সতর্ক করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই সংগঠন। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলের সদস্যরাও। আমি জনাব প্রধানমন্ত্রীকে প্রথম দিন থেকে বলে আসছি, যতদিন এখানে চুপ্পু থাকবে আপনার এই মসনদ, আপনার এটা হচ্ছে ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডের ব্যাপার। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের আলোচনায় উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের কথা। চুপ্পু আপাদমস্তক একটা দুর্নীতিবাজ লোক,
আপনার 72 থেকে 75-এ সে রেশনের দুধের ডিলার ছিল। সেই ডিলারশিপের দুর্নীতি করে সে শেখ মুজিবের সময় পর্যন্ত জেল খেটেছে। তিনি বিচারক ছিলেন, জাজ হিসাবে তার কলিগরা সবাই তাকে দুর্নীতিবাজ মনে করেন। ইতিমধ্যে তার ব্যাপারে অভিযোগ আসছে মালয়েশিয়া, দুবাইতে তার সেকেন্ড হোম আছে। আমরা সরকারকে দাবি করছি যে তাকে অব্যাহতি দিলেও তাকে কোনোভাবে যেন দেশ ত্যাগের সুযোগ দেয়া না হয়। সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করে এনসিপি। শাহাবুদ্দিন চুপ্পু এই গণহত্যার পরেও যদি ছাড় পেয়ে যায়, এই বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার পরেও যদি ছাড় পেয়ে যায়, তাহলে বাংলাদেশে এই বিচার বিভাগের প্রতি, বাংলাদেশের সরকারের প্রতি, বর্তমান সরকার যারা আছে তাদের প্রতি মানুষের আস্থা থাকবে না। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিরোধী দলীয় নেতাও। রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি তার দায়িত্ব পালন করেননি। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা অবাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। দেশেই শাহাবুদ্দিন চুপ্পুর চিকিৎসা সম্ভব বলেও মত দেন তিনি। তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। এদিকে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়ে দেন সব ধরনের সহযোগিতার আশ্বাস। বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। এদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ক্লাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। এর আগে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি করেছিল ইনকলাব মঞ্চ। অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে কথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জানান, দেশে গণতান্ত্রিক ধারা জারি করে রাখতে চায় সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ফখরুল। তবে ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলেও দাবি করেন তিনি। We are committed for a regional cooperation, and our Prime Minister has already said he has committed that he will try to bring changes in the economy by inviting the other nations to participate in the economic development of this country. অবশেষে 5 আগস্টেই খুলে দেওয়া হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আহত নিহত পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাদুঘরটি উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে এবছর 5 আগস্টকে স্বৈরাচার পতন দিবস হিসেবে সরকারিভাবে পালন করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। গুনখুম, নির্যাতন, বিরোধী মত দমন থেকে ক্ষমতার অপব্যবহার, এসব কিছুরই পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন। তাই গণমানুষের হতে না পারা গণভবনের প্রতি মানুষের ক্ষোভের পরিধি ছিল 56,000 বর্গমাইল। সেই ক্ষোভের বিস্ফোরণ হয় 5ই আগস্ট। ছাত্র জনতা দখলে নেয় স্বৈরশাসকের বাসভবন।
সেসব স্মৃতিচিহ্ন, এই বিপ্লবের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয় গণভবন হবে জুলাই স্মৃতি জাদুঘর। কিন্তু বারবারই দিনক্ষণ দিয়েও চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। অবশেষে সরে গেছে অনিশ্চয়তার মেঘ। আগামী 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 5ই আগস্ট এই জুলাই জাদুঘর যেটি রয়েছে সেই জাদুঘরটি উদ্বোধন করা হবে। এটি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটির শুভ উদ্বোধন করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আরও জানান, এবার দিনটি স্বৈরাচার পতন দিবস হিসেবে সরকারিভাবে উদযাপিত হবে। স্বৈরাচার পতন দিবস হিসেবে আমরা সরকারের পক্ষ থেকে একটা সরকারি দিবস হিসেবে উদযাপিত হবে। আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে স্বৈরাচার পতন দিবস, এবং ওই দিন আমরা চীন মৈত্রী সম্মেলনে আমরা শহীদ পরিবার এবং আহত পরিবারদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দ্রোহের আগুনে লাল আকাশ, হাতে লাশ, কত বন্ধু চলে গেছে, রেখে গেছে হৃদয় পোড়া ছাই। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ হয়েছিল, সেসব স্মৃতি এখনও দগদগে। আর বুকের বাঁ পাশের সেসব স্মৃতি সংরক্ষণে প্রস্তুত এই আঙ্গিনা এখন কেবল অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। 6 দশকেরও বেশি সময়ের সঙ্গীত জীবনে এই প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সঙ্গীতানুষ্ঠান করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। আর এই আয়োজনের পুরো টিকিট বিক্রির অর্থ যাবে বন্যা দুর্গত মানুষের সহায়তায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে। নাজমুল হাসানের রিপোর্ট। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো। হ্যাঁ, দীর্ঘ 62 বছর পর অবশেষে শিল্পকলার মঞ্চে গান শোনালেন বাংলার কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। যে কণ্ঠ প্রজন্মের পর প্রজন্ম প্রেম, বিরহ, দেশপ্রেমের গান শুনিয়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে পুরো উপমহাদেশে, সেই রুনা লায়লাকে সম্মান জানাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলায় এই আয়োজন। বয়সকে যেন উপেক্ষা করেই একে একে গাইলেন জনপ্রিয় সব গানগুলো। আবেগ, ভালোবাসা আর খুনসুটিতেও মাতলেন এই শিল্পী। অবশেষে ডেকেছে, এটাই তো বেশি। তবে এই আয়োজনের সবচেয়ে বড় সুরটি হয়তো মানবতার। শিল্পীর অনুষ্ঠানের টিকিটের পুরো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হবে বন্যা দুর্গতদের সহায়তায়। ওনার এই অনুষ্ঠান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য, আপনারা জানেন চট্টগ্রামে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, সেখানে আমরা কিছু অর্থ আমরা ডোনেট করব। আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, যে ইতিহাস, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জাতি হিসাবে আমাদের সেই জাতীয় চেতনাকে আমরা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই। ভবিষ্যতে এমন আয়োজনে আরও গান গাওয়ার আগ্রহ ব্যক্ত করেন এই কিংবদন্তি শিল্পী। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বৃষ্টির বাধা উপেক্ষা করে রাজধানীর মাদানী এভিনিউতে নেমেছে তারুণ্যের ঢল। দুপুর গড়াতেই হাজারো দর্শক ভিড় করতে থাকেন ভেন্যুর সামনে। কারো হাতে প্রিয় শিল্পীর ছবিযুক্ত প্লাকার্ড, কারো কণ্ঠে উচ্ছ্বাস। যেন সুরের মেলা বসেছে বৃষ্টিস্নাত এই কনসার্ট ঘিরে। বৃষ্টি ভেজা বিকেল পেরিয়ে রাত যত গড়িয়েছে ততই বেড়েছে অপেক্ষা। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত ঠিক 9টায় আলো ঝলমলে মঞ্চে হাজির হন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। মঞ্চে উঠেই দিল দিয়া গাল্লা দিয়ে কনসার্টের সূচনা করেন তিনি। প্রথম সুর বাজতেই হাজারো দর্শক মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কণ্ঠ মেলান প্রিয় শিল্পীর সঙ্গে। এরপর একে একে পরিবেশন করেন জলপরি, आओगे जब तुम सजना, पहली नजर में, बेइंतेहा, कुछ इस तरह, ओ लम्हे সহ তার জনপ্রিয় সব গান। রোমান্টিক গানের পাশাপাশি সুফি ঘরানার পরিবেশনাও মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। একের পর এক
জনপ্রিয় গানে জমে ওঠে পুরো আয়োজন। কখনো ভালোবাসার আবেগ, কখনো সুফি সুরের মাদকতা, আবার কখনো দর্শকদের সঙ্গে একসঙ্গে গেয়ে ওঠার মুহূর্ত। সব মিলিয়ে পুরো মাদানী এভিনিউ পরিণত হয় এক বিশাল কোরাস কণ্ঠের উৎসবে। গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে কথা বলেন আতিফ আসলাম। বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, আর দর্শকরাও হাত নাড়িয়ে গলা মিলিয়ে সেই ভালোবাসার জবাব দেন। প্রায় 2 ঘন্টার এই কনসার্টে আলো, শব্দ আর সুরের অনন্য মেলবন্ধনে তৈরি হয় স্মরণীয় এক রাত। তার আগে স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশকে ঘিরে যে ভালোবাসার কথা জানিয়েছিলেন আতিফ, তারই প্রতিচ্ছবি দেখা গেল হাজারো ভক্তের উচ্ছ্বাসে। আর মাদানী এভিনিউতে যেন রাতভর প্রতিধ্বনিত হলো একটাই নাম, আতিফ আসলাম। মারিও সেন, স্টার নিউজ, ঢাকা। দেখছেন দেশে প্রবাসে, ফিরছি একটু পর। দেখছেন দেশে প্রবাসে। দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 950 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং 187 জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 3 জন। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে 1 জন করে মারা গেছেন। নতুন শনাক্ত 950 জন সন্দেহজনক রোগীর মধ্যে সর্বোচ্চ ঢাকায় 409 জন এবং চট্টগ্রামে 222 জন শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে 119 জন, সিলেটে 62 জন, খুলনায় 47 জন, ময়মনসিংহে 41 জন, রাজশাহীতে 32 জন এবং রংপুরে 18 জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে। এলএনজি টার্মিনালের ত্রুটিতে হঠাৎ শুরু হওয়া গ্যাস সংকটে চরম অচলাবস্থা তৈরি হয়েছে রাজধানীতে। ছুটির দিনেও সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না জ্বালানি। অনেক পাম্পে ঝুলছে ব্যানার। চালকদের আয়ে বড় ধাক্কার পাশাপাশি সমাধান নিয়ে মিলছে না সরকারি আশ্বাস। সাপ্তাহিক ছুটির দিন, ক্লান্ত চোখ আর অবসাদগ্রস্ত শরীর নিয়ে ভোর থেকেই রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন গাড়ি চালকরা। পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক স্টেশনেই ঝুলছে গ্যাস নেই লেখা ব্যানার। প্রয়োজনীয় গ্যাস পেতে অপেক্ষা করতে হচ্ছে গড়ে 2 থেকে 3 ঘন্টা। কয়েক কিলোমিটার দীর্ঘ এই লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে গ্রাহকরা। এখানে আইসি মনে করেন 7:45-এ আইসা সিরিয়াল দিছি, এই পর্যন্ত এখন পর্যন্ত গ্যাসই নিতে পারি নাই। আগে আসলে আধা ঘন্টায় গ্যাস নিয়ে যেতে পারছি, এখন মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগে আর কি। নর্মাল সময় 180-90 এরকম থাকে আর সর্বোচ্চ 200 ওঠে, আর এখন 110 এর উপরে ওঠে না, তাই ট্যাঙ্কিও ফুল হয় না। সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকেরা। ঘন্টার পর ঘন্টা লাইনে আটকে থাকায় কমছে দৈনিক ট্রিপের সংখ্যা, যা সরাসরি তাদের আয়ে প্রভাব ফেলছে। গতকালকে 6 ঘন্টা সিরিয়াল দিয়া 102 টাকা গ্যাস পাইছি, তো মহাজনের জমা দিয়ে আমি 150 টাকা পাইছি। তাহলে এই 150 যদি আমার সংসার চলবে না, আমার তো হবে না, তাহলে আমার বউ বাচ্চা কি খাবে বলেন? যা বেতন পাওয়া যাইতেছে এই বেতনে সংসার চলমান না, সংসার চলার মতো কোনো বেতন পাওয়া যাইতেছে না। এখন যদি এটার প্রতি সরকার যদি দৃষ্টি আকর্ষণ না করে, আমাদের চলা বিশাল মুশকিল হয়ে যাবে। কালকে 100 টাকা জমা মালিককে কম দিয়ে বাসায় গেছি রাত 2টার সময়। আজকে সকালে বাইরে এক পাম্পে গ্যাস ঢুকাতে গেছি, ঘন্টা দেড়েক বসে আছি, পরে পাম্প বন্ধ করে দিচ্ছি। এদিকে ফিলিং স্টেশন মালিকদের দাবি, বিদ্যুতের বাড়তি দামে কমিশন বাড়ানো ও চলমান এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকেও মিলছে না কোনো সুনির্দিষ্ট আশ্বাস। আমাদের তো সরকারের পক্ষ থেকে আশ্বাস দিবে যে এটা হয়েছে, আমরা এই 10 দিন বা এই 15 দিন বা এই 7 দিনের মধ্যে আমরা এটা ঠিক করে আপনাদের এই গ্যাস সাপ্লাই শুরু করব। আমাদের খরচ বেড়ে গেছে, এটা যদি সরকার না বুঝে তাইলে আমরা তো টিকে থাকা মুশকিল। আমদানিকৃত জ্বালানির উপর অতি নির্ভরশীলতার কারণেই একটিমাত্র টার্মিনালের সামান্য ত্রুটিতে বড় ধরনের সংকটে দেশের জ্বালানি খাত। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দিনের পর দিন গ্যাসের স্বল্প চাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও
রান্না শেষ করা যাচ্ছে না, কোথাও চুলা জ্বলছে না, আবার কোথাও নিভু নিভু আছে চলছে রান্না। বাধ্য হয়ে অনেকেই ব্যবহার করছেন এলপিজি বা কিনে আছেন বাইরের খাবার। চুলার নিভু নিভু আঁচেই রান্না করা হচ্ছে ভাত। সময় গেছে প্রায় 1.5 ঘন্টার উপরে, এখনো সেদ্ধ হয়নি চাল। গেল কদিন ধরেই এমন চিত্র রাজধানীর কাঁঠাল বাগানের। বাইরে থেকে কিনে এনে খাবো, ওই বাচ্চা কাচ্চারা খাইবো না, তার জন্য আমরা ভাত ডাল যা রান্না হয় দেরি করে রান্না করে খাইতে হয় আর কি। সবজি করতে হবে, মাছ রান্না করতে হবে, তাহলে এরকম করে যদি রান্না করি তাহলে দেরি হয়ে যাইতেছে না। আরও ভয়াবহ চিত্র দক্ষিণ গোরানে। কিছুক্ষণ পরপরই বাসিন্দারা গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করছেন, কিন্তু বিধি বাম। রান্না বান্না করতে পারতেছি না, সিলিন্ডার নিয়ে আমাদের কাজ করতে হয়, তো গ্যাসে কোনো হচ্ছে না। গ্যাস পাচ্ছি না, কিন্তু বিল 2-4 মাস 6 মাস না দিলে আইসা গ্যাস অফিস থেকে আইসা নানান তাল বাহানা গ্যাস কাইটা লয়ে যাও। বাধ্য হয়ে ব্যবহার করা হচ্ছে এলপিজি সিলিন্ডার, যা খরচ বাড়াচ্ছে রাজধানীবাসীর। রান্নার পরিবর্তে এখন বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে অনেকেরই। মাঝখানে একটু ভালো ছিল, এখন আবার 4 দিন থেকে যে এরকম একটু একটু করে গ্যাস আসতেছে আর কি। আমাদের রান্না বান্না সব বন্ধ, দেখা যায় মাঝে মধ্যে বাইরে থেকেও কিনে আইনা খাইতে হয়। 1 সপ্তাহ ধরে মোটামুটি গ্যাস পাই না, এখন একটু একটু জলে গ্যাস বাইরের থেকে এলপিজির বোতল কিনে আইনা আমরা এখন চলতেছি। এদিকে দুপুরে মোহাম্মদপুরে গ্যাস সংকট নিরসনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় 5 দফা দাবি জানান তারা। যারা অল্প টাকা ইনকাম করে তাদের জন্য কতটা কষ্টকর বাইরে থেকে খাবার কিনে খাওয়া, এটা আপনাদের বোঝা উচিত। অতি দ্রুততার সাথে আমরা এই গ্যাস সমস্যার আমরা সমাধান চাই। যত অবৈধ লাইন আছে ঢাকা শহরের মধ্যে সকল অবৈধ লাইন বন্ধ করতে হবে। গ্যাস সংকটের এই সমস্যা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। সমস্যার সমাধান এবং নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। উৎপাদনমুখী দেশ করার পরিবর্তে কার্ডের নামে সরকার বেকারত্বে উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। যশোরের অভয়নগরে জুলাইয়ের পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। এ সময় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। দেশের 51% নারী জনগোষ্ঠীকে উপেক্ষা করে সুষম উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। যশোরের জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বাসায় বাসায় কাঠ পাঠায় এখন মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। 5 বছরে 1,20,000 কোটি টাকা উৎপাদনের পরিবর্তে শুধু এক ধরনের ভোগ প্রবণ অর্থনীতিতে ব্যয় করা হচ্ছে। নাম দিয়েছে সেটার ফ্যামিলি কার্ড। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরোয়ার। বিকেল 4টার দিকে নীলফামারীতে জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিএনপির মধ্যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সংবিধানে প্রধানমন্ত্রী অসীম ও ভারসাম্যহীন ক্ষমতার জন্য শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরে নীলফামারী 3 ও 4 আসনের সংসদ সদস্য এবং স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদ বাস্তবায়ন না করে, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, দ্বিচারিতা করে, সম্পূর্ণ ইউটার্ন নিয়ে বিএনপি যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, এতেই দেশটা একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান ও উন্নয়নমূলক কাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেন মন্ত্রী। এছাড়া সুযোগ থাকা সত্ত্বেও জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন, সড়কের সংস্কারমূলক কোনো কাজ চোখে পড়েনি বলেও উল্লেখ করেন তিনি। সরকারের উন্নয়নমূলক কাজে বাস্তবায়নের যারা দুর্নীতিতে জড়াবে তাদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
যারা প্রশাসনিক দায়িত্ব আছেন, প্রশাসনিক কর্মকর্তা, এরা যে খুব ভালো কাজ ইতিমধ্যে আমাদেরকে দেখিয়েছে, আমি কিন্তু দেখি না, আমার চোখে কিন্তু পড়তেছে। রাস্তায় বলেন, জলাবদ্ধতা বলেন, ড্রেনে বলেন, ময়লা আবর্জনা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এত সুযোগ থাকার পরেও তারা কিন্তু আমাদেরকে সেই সহযোগিতা করতেছে না। ছুটির দিনেও স্বস্তি নেই বাজারে। বেঁচে থাকার দায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামেই। মৌসুমী সবজির দাম ছাড়িয়েছে ভোক্তার সাধ্যের সীমা। মাছ আর মুরগির আকাশ ছোঁয়া দামে ক্রেতার অভিব্যক্তিতে কেবল হতাশার ছাপ। রাজধানীর হাতিরপুল বাজার। ছুটির দিন সকালে বাজারে এসে নাভিশ্বাস অবস্থা। সব সবজির দাম কেজি প্রতি শুরুই ৮০ টাকা থেকে। এছাড়াও অন্যান্য বাজারের তুলনায় এখানকার বিক্রেতারা কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাড়তি দাম হাঁকেন বলে অভিযোগ করলেন ভোক্তারা। এই বাজারে সব কিছুর দাম বেশি অন্য অন্য জায়গাতে, কিন্তু বৃষ্টির কারণে আরেকটু বেশি। এই কারণে মানুষ এইদিকে আসতে চায় না, সাধারণ মানুষ এখানে বাজার করতে পারে না, এই হলো সমস্যা। বেগুন সহ আরো সব মৌসুমী সবজি, কোনো কিছুই আর সামর্থ্যের মধ্যে নেই সাধারণ মানুষের। কাঁচামরিচ, টমেটোর দাম ২৫০ টাকা থেকে ৩০০ পর্যন্ত। আর সবজি অনেক বাড়তি, সবজি যেমন কাঁচামরিচ, তারপর পটল, এইগুলা ঝিঙ্গা, চিচিন্তা, এগুলোর দাম অনেক বেশি, আগের থেকে অনেক বেশি। দাম একটু বাড়তি, বর্ষাকালে তো সব কিছু এমনি ডুবে যায়। মুরগির দামও মোটামুটি নাগালের বাইরে। বর্ষাকাল তো ক্ষেত এমনি নষ্ট হবে, ওই কারণে একটু দাম বাড়তি থাকবে, যেমন কাঁচামরিচ, টমেটো। ব্রয়লার মুরগি গেল সপ্তাহেও ছিল ১৭০ থেকে ১৯০ টাকা। বিক্রেতাদের কথা অনুযায়ী বৃষ্টি আর বন্যার কারণে তা বেড়ে কেজি প্রতি ২০০ টাকা বিক্রি হচ্ছে। সোনালী ৩৬০ টাকা কেজি। গত সপ্তাহ বা 10 দিন আগের থেকে মিনিমাম কেজিতে 20 টাকা বা 25 টাকার মতো বাড়তি মনে হচ্ছে। তাছাড়া মশলার বাজার তো সবসময় একটু দামি, আর এলাচি তো সবচেয়ে দামি মশলা, এলাচির দামও অনেক বেশি মনে হচ্ছে। আর মাছ মুরগি আসলে এখনকার অবস্থায় তো সব কিছুরই দাম বৃদ্ধি। ব্রয়লারের দামটা বাড়ছে। লেয়ার মনে করেন গত সপ্তাহে ছিল 190, এই সপ্তাহে 210। মেঘ বৃষ্টির কারণে মনে করেন মাল আসে না অনেক জায়গা, এই জন্য গাড়ি উড়ি যাইতে পারে না, এই জন্য টাকা মাল কমাইলে একটু দাম বাড়ে। মাছের বাজারে সরবরাহ সংকট তো নিয়মিত চিত্র। বিক্রেতাদের দাবি, নদী, হাওর, খাল, বিলে পানি বেশি থাকায় মাছ কম ধরা পড়ছে, আর তাই পাঙাশ ও তেলাপিয়া ৩০০ টাকা কেজি এবং অন্যান্য বড় মাছ ৫০০ টাকারও বেশি। আর একই চিত্র ছোট মাছের ক্ষেত্রেও। পূর্বের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি ফার ডিফারেন্স। কারণ বিগত সময় যেই মাছের দাম ছিল এখন তার দ্বিগুণ হয়ে গেছে। রুই মাছ ৪০০ টাকা ছিল, বড় বড়গুলো এখন ৫০০ টাকা, 450, মানে 50 টাকা 100 টাকা বেশি দাম। দেশে বন্যা চলতে তো এই জন্য মাছের দামটা একটু বেশি, জ্বর তুফানের জন্য আর কি, বড় পানি আর কি, এই মনে করেন পানি কমলে একটু কমবে আর কি। বাজারে সরবরাহ ঘাটতি থাকলেও বেশিরভাগ বাজারগুলোতেই নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য নিয়ন্ত্রণে বাড়াতে হবে মনিটরিং, এমন দাবি জানালেন ভোক্তারা। আফরোজ আলামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেখছেন দেশীয় প্রবাসে, ফিরছি একটু পর। দেখছেন দেশীয় প্রবাসে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের শিক্ষার্থীদের টানা আন্দোলনে মুখে সুর নরম করেছে মোদী সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে কাল সন্ধ্যা পর্যন্ত সময় চেয়েছে ক্ষমতাসীনরা। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সাথে বৈঠকের পর এই তথ্য জানান ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। এদিকে প্রশ্ন ফাঁসের মামলায় বিচারে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে দিল্লি হাইকোর্ট। 10 বছর জেল ও 10 কোটি রুপি জরিমানার বিধান রেখে আইনের খসড়ায় অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভ ছড়িয়েছে ভারতের 30 শহরে। একদিকে চলছে সংলাপ, অন্যদিকে আন্দোলন। ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধিদের বৈঠক চলাকালেও বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর।
প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 3 দফা দাবিতে চলে নানা স্লোগান। দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন সিজেপির প্রতিনিধিরা। শুরুতে জেপি নাড্ডার বাসভবনে আলোচনার ভেন্যু করা হলেও তার নাকচ করে শিক্ষার্থীরা। পরে নিরপেক্ষ স্থান হিসেবে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে বৈঠকে সম্মতি জানায় ছাত্রনেতারা। বৈঠক শেষে ককরোচ নেতারা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য কাল পর্যন্ত সময় চেয়েছে সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার এই দাবি বিবেচনার জন্য শনিবার পর্যন্ত সময় চেয়েছেন। আমাদের আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং এটি আরও তীব্র হবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দ্রুত পদত্যাগ না করলে এই আন্দোলন আরও বিস্তৃত ও শক্তিশালী রূপ নেবে। সিজেপির 3টি প্রধান দাবি ও পরীক্ষা ব্যবস্থা নিয়ে 5টি সংস্কার প্রস্তাব রয়েছে। আগামীকাল বিকেলে আমরা আবার বৈঠকে বসব। সরকারের আলোচনার সিদ্ধান্ত তাদের জানিয়ে দেব। এদিকে শুক্রবার সকালে পঞ্চম দিনের মতো ভারতের পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশন শুরু হয়। প্রশ্ন ফাঁসের ইস্যুতে পূর্ণাঙ্গ পার্লামেন্টের চলমান অধিবেশনেই আলোচনার দাবি জানান বিরোধী দলের নেতারা। এ নিয়ে আজও বাধে হট্টগোল। ফলে পঞ্চম দিনের মতো আজও একাধিকবার স্থগিত হয় অধিবেশন। পরে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী জানান, সংসদে ছাত্র আন্দোলনের কথা তুললেই মাইক বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীদের 3 দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আর কোনো বিষয় আলোচনা হবে না বলেও হুঁশিয়ারি দেন রাহুল। That Prime Minister should apologize to the students. These are the 3 conditions. We are not going to have any conversation. অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনার পর প্রশ্ন ফাঁস ও সরকারি পরীক্ষায় অন্যান্য অনিয়ম সংক্রান্ত ফৌজদারি মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে দিল্লি হাইকোর্ট। গতরাতে এক ভিডিও বার্তায় এ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছিলেন মোদী। কাজী শাহরিন, স্টার নিউজ। যুদ্ধবিরতি থেকে বেরিয়ে গিয়ে টানা 13তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরান খুব একটা কষ্ট পায়নি এমন দাবি করে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, জাহাজে হামলার ক্ষতিপূরণ ইরানি জব্দ সম্পদ থেকেই ব্যয় করার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে এটি করা হলে কারো সম্পদই আর নিরাপদ থাকবে না। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের একটি মহল্লায় রাতের আধারে এভাবেই হামলা চালায় মার্কিন বাহিনী। পরপর বেশ কয়েকবার ঘটে বিস্ফোরণ। শুধু এখানেই নয়, খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা লরি, সমুদ্র বন্দর কিংবা জেটি, নানা স্থাপনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রকাশিত এই ভিডিওতে অন্তত 5টি টার্গেটে হামলার চিত্র ফুটে উঠেছে। এটি ছিল তাদের টানা 13 দিনের আক্রমণ। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর ইরানের হামলার হুমকি কমাতেই এসব হামলা চালানো হয়েছে। এদিকে ইরান জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহবাজ শহরে মার্কিন হামলায় নিহত হয়েছে 4 জন, আহত হয়েছে আরও 5 জন। বিস্ফোরণ ঘটেছে তেহরান সহ বেশ কয়েকটি শহরেও। এসব হামলার পরও ইরান এখন পর্যন্ত খুব একটা কষ্ট পায়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি আরও ব্যাপক হামলার পরিকল্পনা নিচ্ছেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, জাহাজে হামলার ক্ষতিপূরণ ইরানি জব্দ সম্পদ থেকে ব্যয় করার ঘোষণাও দিয়েছেন তিনি। এখন থেকে জাহাজ ও পণ্য পরিবহন সংক্রান্ত যে কোনো ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের দখলে ও নিয়ন্ত্রণে থাকা ইরানি সম্পদ থেকে অর্থ ব্যয় করা হবে। এই ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও এটা করাই যৌক্তিক ও ন্যায়সঙ্গত। অবশ্য ট্রাম্পের এমন হুমকি ধামকি ও হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানি জব্দ সম্পদ ব্যয়ের পরিকল্পনাকে উস্কানি বলে উল্লেখ করে বলেছেন,
এটি করলে কারো সম্পদই আর নিরাপদ থাকবে না। ইরানের সাথে সম্পর্ক নেই এমন ক্ষতিপূরণের জন্য অন্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করা একটি উস্কানিমূলক নজির। যারা এই ধরনের সম্পদ ব্যয় করবে অথবা লাভবান হবে তাদের মনে রাখা উচিত, বাজেয়াপ্তকরণকে স্বাভাবিক করে তুললে কারো সম্পদই নিরাপদ থাকবে না। এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলা মোটেও সুন্দর বা শান্তিপূর্ণ হবে না। এদিকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমান চলাচলের বিষয়ে সতর্ক করেছিল ইরান। এর জবাবে যুক্তরাজ্য বলেছে তাদের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য হামলা থেকে দেশকে রক্ষা করতে প্রস্তুত। নূর মোহাম্মদ, স্টার নিউজ। দর্শক, এই ছিল আজকে দেশের প্রবাসে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।